সম্মানিত সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক গোলদা বেগম, উপস্থিত আমার সাথে আসা বিএনপি নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা ও আমার সাথে আসা শিল্প অঞ্চলের আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সাহেব, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে স্কুলে একটি সুন্দর পরিবেশে আসার সুযোগ পাওয়ার জন্য। আমি এখানে মত বিনিময়ের কথা নয়, আমি আপনাদের মাঝে এসেছি। আমি এই এলাকার সন্তান, এই এলাকার ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এবং সহযোগিতা চাওয়ার জন্য এখানে আমি উপস্থিত হয়েছি। আমার জীবনের অনেকগুলো সময় এই নাকালপাড়া কাটিয়েছি। এই নাকালপাড়া গোলাম জামের বাড়ির সামনে আসলেই একটি খালি জায়গা ছিল, এখানে একটি পাঠাগার ছিল, এখানে প্রদীপদের বাড়ি, বাদলদের বাড়ি, মিঠুদের বাড়ি, সুন্দর একটা মাঠ ছিল, ছোট্ট একটা পাঠাগার ছিল, এখানে সময় কাটিয়েছি। আমি লুকাসের পরে সময় কাটিয়েছি জীবনে অনেক সময়। আমি সাহিত্যের অনেক সময় কাটিয়েছি। আমার জীবনে অনেক সময় স্কুল লাইফে, কলেজ লাইফে, এলাকায় অনেক সময় কাটিয়েছি। সেই দাবিতে আমি আপনাদের স্কুল এলাকার স্কুল এলাকার আপনাদের মাধ্যমে সবার কাছে এই নাকালপাড়া, পূর্ব নাকালপাড়া, পশ্চিম নাকালপাড়া সহ আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। গত বছর জুলাই আগস্টে ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বশেষ আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র, যে সকল যুবক, যে সকল শ্রমিক, যে সকল শিশুরা শাহাদাত বরণ করেছে, তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে গণ আন্দোলন হয়, সেখানে কিন্তু ছাত্র, যুবক, শ্রমিকরা শাহাদাত বরণ করেন, কোন শিশু শাহাদাত বরণ করেন এমন কোন নজির নেই। একমাত্র আমাদের দেশে গত আন্দোলনে প্রায় 65 জন শিশু শাহাদাত বরণ করেছে। আমরা এই সকল শাহাদাতকারী বন্ধুদের মাগফিরাত কামনা করছি এবং যে সকল পরিবার তার সন্তানদের হারিয়েছেন তাদের সহযোগিতা জানাচ্ছি। সম্মানিত শিক্ষক, গত 16 বছর বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি। আপনারা কিন্তু এই এক শিক্ষক বলেছেন, আপনারা কিন্তু ঠিক মতো আপনারা স্কুলে বাচ্চাদেরকে পুরো পড়াতে পারেননি, শাসন করতে পারেননি, আপনাদের উপর বিভিন্ন প্রেশার ছিল। তেমনি ভাবে কিন্তু বাংলাদেশের শান্তি সমাজ কিন্তু তাদের কলম দ্বারা তারা লিখতে পারেনি। বাংলাদেশের আলেম সমাজ কিন্তু তাদের মন মতো বয়ান করতে পারেনি। আপনারা দেখেছেন গত 16 বছর জুমার দিনে বিভিন্ন মসজিদের প্রতি বয়ান করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আপনারা দেখেছেন গত 16 বছর বিভিন্ন ওয়াজে বাংলাদেশের বড় বড় আলেমরা তাদের বয়ান করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন এবং মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। অর্থাৎ বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আলেম কেউ কিন্তু কোনো কথা বলতে পারেনি মন খুলে। অর্থাৎ বাংলাদেশের মানুষ কেউ কিন্তু মন খুলে কথা বলতে পারেনি। আমরা আমি ফ্যাসিস্টের নির্যাতনের শিকার ছিলাম। আজকে আমরা সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি অনেক রক্তের বিনিময়ে। আপনারা জানেন এই আন্দোলন করতে গিয়ে এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে একে একে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়ার নামে একটি 2 কোটি টাকার মামলা সাজা দিয়েছে 10 বছর। তিনি এই মামলায় 6 বছর কারাবরণ করেছেন। অথচ দেখুন শেখ হাসিনা নিজে বলেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তার পিয়ন হেলিকপ্টারে চলে, তার কোনো সাজা হয় নাই, গ্রেফতার করা হয় নাই। আবার যখন বাংলাদেশ ব্যাংক থেকে 4000 কোটি টাকা উদ্ধার হয়ে গেল, তখন তার অর্থমন্ত্রী বলেছে 4000 কোটি টাকা কোনো টাকাই না। আর সেখানে মাত্র 2 কোটি টাকা, যে 2 কোটি টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উঠাননি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে রেখেছেন, সেই টাকা এখনো ব্যাংকে আছে, সেই টাকা মৃত্যু হয়ে 8 কোটি টাকা হয়েছে। ওই মামলায় শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দিয়েছেন, বেগম খালেদা জিয়া 6 বছর কারাবরণ করেছে। আজকে ছিল বিগত 16 বছর ফ্যাসিস্টের অবস্থা। আমাদের যারা তার রহমানকে আগে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছেন
এক বিচারক 10 কোটি বিচারক তাকে বিপুল খালাস দিয়েছেন। সে এসে বলেছেন এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, তাই তাকে খালাস করা হলো। তাকে সরকারি বিভিন্ন বন্ধুটা মেরে ফেলার চক্রান্ত হলো। তিনি বিদেশে পালিয়ে গিয়েছিলেন। গত প্রায় 12 বছর তিনি বিদেশেই ছিলেন। এই হলো বাংলাদেশে গত 16 বছরের বিদেশি অবস্থা। আমরা এই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন অতি দ্রুত একটি নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ ও জাতির কখনো উন্নয়ন হতে পারে না, কখনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না, কখনো মানুষের সামাজিক উন্নয়ন হতে পারে না। আজকে দেখুন, যখন যার মন চায় রাস্তায় নেমে যাচ্ছে, যখন যার মন চায় গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে, ছিনতাই ডাকাতি বেড়েই যাচ্ছে, মাদক ব্যবসা বেড়েই যাচ্ছে। আজকে আমি মনে করি নির্বাচিত সরকার ছাড়া দেশের সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভব নয়। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাবে বলেছেন আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে তারা এই ক্ষমতা গ্রহণ করবে, তারা এই সরকার প্রতিষ্ঠা করবে। আর যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, ধানের ভোট দেয়, বিএনপি মানুষের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য সরকার গঠন করবে, কাজ করে যাবে। আমরা দেখতে পাচ্ছি আজকে সেই যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন নিয়ে দুই একটি দল, কয়েকটি গোষ্ঠী নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। এটা কেন করছে? পরিষ্কার ভাষায় আপনাদের বুঝতে হবে। যেটা হলো তারা জানেন নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবেন না। আজকে আমি একটি রাজনৈতিক দল যারা আজকে অনেক বড় বড় কথা বলছেন, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে পাকিস্তান সরকারের সাথে ছিল, বাংলাদেশে শান্তি কমিটি করে, বিভিন্ন কমিটি করে পাকিস্তান সরকারকে সহযোগিতা ছিল এই দেশে মাহবুবদের নির্যাতন করার জন্য, এরপর এই দেশের বুদ্ধিতে হত্যা করার জন্য। সেই জামাত ইসলাম আজকে অনেক বড় বড় কথা বলেন। তারা বললেন সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না। সংস্কারটা কি? সংস্কারটা একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলতেই থাকবে। একদিনে কি সম্ভব? এটা দীর্ঘ সময় লাগবে। দীর্ঘ সময় কি নির্বাচন হবে না? এটা তো কখনো হতে পারে না। এই যে আপনার এখানে একটি কনস্ট্রাকশন কাজ চলছে, এখন কেউ যদি বলে যে এটা একদিনে শেষ করতে হবে, এটা কখনো সম্ভব? একটি 5 তলা থেকে 7 তলা বিল্ডিং করতে কমপক্ষে 2 থেকে 2.5 বছর লাগে। আমি নিজেও একজন ব্যক্তিগতভাবে ঠিকাদার, আমি জেনারেশন থেকে ঠিকাদারি ব্যবসা করি। এটা যে আরেকটি স্কুলে কাজ চলছে আমার, 7.5 কোটি টাকার দুটো কাজ চলছে মনিমে স্কুলে। আমি কয়েকদিন আগে ঘুরেছি কাজ করি। এই বিল্ডিংটি করতে আমাকে কমপক্ষে 2.5 থেকে 3 বছর লাগবে। কেউ যদি আমাকে বলে এটাকে 1 সপ্তাহ শেষ করে ফেলতে, আমি কি পারবো? সংস্কার তো ভাই একদিনে শেষ করার কাজ না, এটা হলো চলমান প্রক্রিয়া। সময়ের তাগিদে সংস্কার চলতেই থাকবে। অর্থাৎ নির্বাচন যেন না হয় এই জন্য তারা সংস্কারের কথা বলছে। আর সংস্কারের কথা বললে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাটিতে একমাত্র বিএনপি সংস্কার করেছে। ডাক্তার শফিক সাহেব স্বাধীন বাংলাদেশে 3 বার নির্বাচন করেছিলেন। সিলেট 1 আসন, যেটা এই আসনে 91 সনে নির্বাচন করেছিলেন একবার, ভোট পেয়েছেন 17,000 সামথিং। আবার 96-তে নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 18,000 সামথিং। আবার 2001-এ তিনি মৌলিকবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছেন 12,000 সামথিং। অর্থাৎ 3 বারে তিনি 50,000 ভোটও তিনি পাননি। আর তার প্রতিদ্বন্দ্বী তিনি প্রথমবারই 2.5 লক্ষ ভোট পেয়েছিলেন। এখন যে দলের আমির, যে দলের সভাপতি, তিনি 17,000, 12,000 আর 18,000 ভোট পান। তারা তো বুঝিয়ে ফেলেছেন নির্বাচন হলে তারা জিততে পারবেন না। এই কারণেই পিআর পদ্ধতি দ্বারা যাচ্ছেন। অর্থাৎ জামাত ইসলাম তো সারা বাংলাদেশে কয়েক লক্ষ ভোট পাবে, এটা বাস্তব সত্যি কথা। এই কয়েক লক্ষ ভোট দিয়ে তারা 3, 4, 5টা এমপি পাবে। এই ফেল করা পার্টিরা হয়তো দেখা গেল তারা এই তেজগাঁর কেউ না, তেজগাঁর এমপি হয়ে যাবে। আপনি চিনলেন না, একজন এমপি হয়ে গেল, সিলেট থেকে তেজগাঁ এমপি হয়ে গেল, তেজগাঁ থেকে আপনার নোয়াখালী বা কুমিল্লা বা বরিশাল এমপি হয়ে গেল। এটা হলো তাদের পিআর পদ্ধতি। তারা এই যে যারা ফেল করা পার্টি, তারা জিততে পারে না, তারা যে এমপি হওয়ার জন্য তাদের পিআর পদ্ধতি। আজকে আমরা বলতে চাই, আজকে এই জামাত আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আজকে তারা
ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে আজকে বিক্রি করে দিচ্ছে, তারা আজকে নির্বাচন চাচ্ছেন না। আরেকটি দল আছে যেগুলো নাম বললো নয়, সেটি হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই দলটির আবির গত 16 বছর আপনারা দেখেছেন কিনা, খুব এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের তাকে কিন্তু পাকা তাদের কিন্তু হাত পাকাকে খুব সুন্দর বাতাস করেছে, তাদেরকে ঘুম করে রেখেছিলেন। এই আমি সে তার বক্তব্যে বলেছেন শেখ মুজিবুর রহমান খুব ধার্মিক লোক ছিল, আমরা কিন্তু জীবনে কখনো শুনি নাই। কোন আলেম কোন ইমাম কখনো বলেন নাই শেখ মুজিব খুব ধার্মিক ছিলেন। তিনি বলছেন শেখ মুজিব খুব ধার্মিক ছিলেন, তার বাবা ধার্মিক ছিলেন, তার দাদা ধার্মিক ছিলেন। তার দাদা আরব থেকে এসেছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। কেউ জানে না হাত পকের আমি সে জানতেন। দেখেন এত আলেম বাংলাদেশে মাটিতে আসছে ইসলাম প্রচার করার জন্য, বাংলাদেশের মানুষ কখনো শোনে নাই। কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আগে সে বললেন শেখ মুজিব খুব ধার্মিক ছিল, তার বাপ ধার্মিক ছিল, তার দাদা ধার্মিক ছিল, তার দাদা আরব থেকে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। এই যে ধার্মিক কথা আমি হয়ে মাথায় পেপি দিই। আবার বললেন শেখ হাসিনা খুব ধার্মিক ছিল, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। আমরা তো বলতে 16 বছর শেখ হাসিনাকে সবাই দেখেছে, টিভিতে, জনসভায়, রাস্তা বিভিন্ন ভাবে দেখেছেন। কোন দাগ অনুভব করেছেন আপনারা? অনুভব করেন নাই। কিন্তু এই চাপাবাজ হাত পাকে দিয়ে বাতাস করা এই আমি এগুলো দেখেছে শেখ হাসিনার কপালে দাগ হয়ে গিয়েছে। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 7 বছর বয়স থেকে কি নামাজ পড়েন, কেউ বলে নাই। তার স্বামী শেখ হাসিনার স্বামী বলেছেন ওয়াজেদ সাহেব যে শেখ হাসিনা একজন বদমেজাজি, একজন দুষ্ট মেয়ে, নামাজ রোজা করে না, তার স্বামী বলেছেন। আর এই আমির আপনাকে আমির বলেন শেখ হাসিনা ভালো লোক, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গিয়েছে। এখানে এই দলের আমিরের চরিত্র। সেও বলেন যে হাত পাকাকে ভোট না দিলে কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, হাত পাকাকে ভোট না দিলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা হবে। এই যে কথাবার্তা, এগুলো কিন্তু কেন করছে? ক্ষমতা যাওয়ার জন্য। গতকালকে একটি ফেসবুকে এক জামাতের এক নেতার উচ্চে নির্বাচন করবে, তার বক্তব্য শুনলাম। সে বলল আমাদের কোরআন নাকি শুভাঙ্করের ফাঁকি, আমাদের কোরআন নাকি কিছুই নাই, আমাদের কোরআন নাকি শুভাঙ্করের ফাঁকি। অথচ পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রে এই কোরআন শরীফ পড়ে তারা কিন্তু মুসলমান হয়ে যাচ্ছে। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এই কোরআন শরীফ তারা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। তারা জানছে এই কোরআনের বাইরে পৃথিবীতে কিছুই নেই। আর এইসব ভণ্ড আলেমরা বলেন কোরআন হলো শুভাঙ্করের ফাঁকি, কোরআনের ভিতরে কিছুই নাই। আজকে এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এই দেশকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে গড়ব। তাই আজকে বলতে চাই আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে ইসলামী ঐক্যকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে সবাই মিলেমিশে থাকার জন্য আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আমরা সবাই মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন জাতি মিলে আমরা একটি গোলাপ ফুলের মতো আমরা সবাইকে আমরা সুগ্রাম বইয়ে দিব, দেশকে এগিয়ে নিয়ে যাবো, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আমার সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের কাছ থেকে দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।